স্ক্রিনে যেই ছেলেটিকে দেখতে পাচ্ছেন ওর নাম আবির। ছোট্ট একটি ভুলের কারণে 12টি বছর জেল খেটে আজই মুক্তি পেল আবির। চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। নানু ভাই, নানু ভাই, আরে এই যে টিফিন বক্সটা তো রেখেই যাচ্ছিলে তোমরা, নাও নাও। জান্নাত, কিরে মা, কয়েকদিন যাবত দেখছি তুই কেমন যেন আনমনা মনমরা হয়ে থাকিস। তোর শরীর ঠিক আছে তো? না না বাবা, আমি ঠিক আছি। অফিসে কাজের চাপ একটু বেশি তো, এই জন্য মাঝে মাঝে ভুলে যাই। আচ্ছা ঠিক আছে, এক কাজ কর, স্কুলে তো দেরি হয়ে যাচ্ছে, ওকে স্কুলে দিয়ে তুই অফিসে যা, আর সাবধানে যাস মা। ঠিক আছে বাবা। আর হ্যাঁ, আজকে কিন্তু দুপুরে আমরা সবাই একসাথে খাবো। আর আমি অফিস থেকে ফেরার পথে মাইনকে স্কুল থেকে নিয়ে আসব, তোমার আর কষ্ট করে যেতে হবে না। আচ্ছা ঠিক আছে মা, যা সাবধানে যাস কিন্তু। টাটা নানু ভাই। ওকে নানু ভাই, টেক কেয়ার। আচ্ছা আচ্ছা ঠিক আছে রাহি, আমার এখন কাজ আছে বহুত। ভাই, আপনার মোবাইলটা একটু দিবেন, আমি 1 মিনিট কথা বলবো। আমার কাছে নাম্বার লেখা আছে, এই নাম্বার একটা ফোন দেন ভাই। হ্যাঁ ঠিক আছে দিতে পারি, 1 মিনিটের বেশি কিন্তু কথা কওয়া যাবে না। আচ্ছা ঠিক আছে, 1 মিনিটই কথা কম। হ্যালো, আসসালামু আলাইকুম আব্বা, আমি আবির বলছিলাম। আবির, কি ব্যাপার, তুমি জেল থেকে ছাড়া পেলে কবে? আজকে বের হয়েছি জেল থেকে। বাবা, আপনার সাথে আমি দেখা করতে চাই, আপনার সাথে আমার অনেকগুলো কথা আছে। বাবা যদি বাড়ির ঠিকানাটা দিতেন তাহলে আমি বাসায় এসে কথা বলতাম। দেখো বাবা আবির, দেখা তো করাই যায়, কিন্তু বাসায় না। কারণ জান্নাত মানে তোমার বউ যদি শোনে তোমার সাথে আমি দেখা তো দূরের কথা, কথা বলেছি, ও কিন্তু আমাকে ছেড়ে কথা বলবে না। বাবা আবির, তুমি যদি দেখা করতেই চাও তাহলে এক কাজ করো, ওই দিয়াবাড়ি লেকের কাছে চলে এসো, আমি ওখানে যাচ্ছি। ঠিক আছে বাবা, আমি এখনই আসতেছি। ধন্যবাদ ভাই। বাবা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আবির, 12টা বছর পরে তোমারে দেখলাম, তোমার জন্য মনটা যে কেমন করছে আমি তোমাকে বোঝাতে পারবো না। বাবা, কেমন আছো তুমি? আমি ভালো আছি বাবা। বাবা জান্নাত কোথায়, আর আমার ছেলেটা কেমন আছে? আল্লাহর রহমতে ওরা খুব ভালো আছে বাবা। জান্নাত একটা প্রাইভেট কোম্পানিতে জব করতেছে, স্যালারি খুব ভালো। আর তোমার ছেলে, আমার নাতি, খুব ভালো স্টুডেন্ট, সেই নার্সারি থেকে রোল নং 1, এখন ক্লাস 4-এ পড়ে। বাবা, ওরা এখন কোথায়? আমি জান্নাতের সামনে গিয়ে একটা বড় কাছে ক্ষমা চাইতে চাই। আসলে আমি যে এই কাজটা করছি, আমি যে কত বড় অন্যায় করছি এখন আমি হারে হারে টের পাইতেছি। সামান্য কিছু টাকার জন্য আমি ভুলে গেছিলাম যে আমার একটা সন্তান আছে, আমার সন্তানের ভবিষ্যৎ, আমার সংসার, আমি সবকিছু নিজের হাতে ধ্বংস করছি শুধুমাত্র সামান্য কিছু টাকার জন্য। আমি যদি একটাবার চিন্তা করতাম আমার ছেলের ভবিষ্যৎ কি, আমার এই সাজানো সুন্দর সংসারটার কি হবে, বিশ্বাস করেন বাবা, আমি জীবনে এরকম বাজে কাজ করতে পারতাম না। আপনি শুধু আমার একটাবার সুযোগ করে দেন, আমি জান্নাতের সামনে গিয়ে ওর কাছে আমি ক্ষমা চাবো। আমি জীবনে কোনোদিন এরকম কাজ আর করবো না। আমার সন্তান নিয়ে, আমার বউরে নিয়ে আমি সুন্দর মতো শুধু সংসার করব। বিশ্বাস করেন বাবা, আমি একদমই জানতাম না যে ওই বাচ্চাদের ওষুধগুলো নকল ছিল। আমি শুধু মোটা অঙ্কের টাকার লোভে পড়ে ওই ফাইলের মধ্যে সিগনেচার করে দিয়েছিলাম। আর তারপরে সেই ওষুধগুলো খেয়ে কত বাচ্চা যে হাসপাতালে গড়াগড়ি খাচ্ছিল, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছিল। আজকে আমার জন্য অনেকগুলো বাচ্চার সুন্দর স্বপ্নগুলো নষ্ট হয়ে গেছে। আর সেই ঘটনার পর থেকে জান্নাতের সাথে আমার অনেক ঝগড়া হয়, অনেক অশান্তি হয়। জান্নাত আমাকে বারবার করে বলছিল যে দেখো, তুমি একটা চাকরি করো, তুমি যেই টাকা ইনকাম করতেছো সেই টাকা দিয়ে আমাদের সংসার সুন্দর মতো চলে যাচ্ছে, আমার সন্তানটাকে ভালো মতোই মানুষ করতে পারবো।
কিন্তু সেদিন আমি জান্নাতের একটা কথা শুনি নাই। আমার স্বপ্ন ছিল আমি অনেক টাকা ইনকাম করব, আমি আমার সন্তান আমার বউ বাচ্চা নিয়ে ভালো জায়গায় থাকবো। সেই লোভে পড়ে একটা সময় জান্নাতের সাথে আমার তুমুল ঝগড়া হয়, আমি জিদ করে জান্নাতকে বাড়ি থেকে পর্যন্ত বের করে দিয়েছিলাম। একটা বারের জন্য আমার সন্তানের কথা আমি চিন্তা করি নাই, একটা বারের জন্য আমার বউয়ের কথা আমি চিন্তা করি নাই। শুধুমাত্র টাকার লোভে পড়ে আমি অন্ধ হয়ে গেছিলাম বাবা। জান্নাতকে যখন বাড়ি থেকে বের করে দিলাম, তার কিছুদিন পরে আমার নামে ওরা মামলা করে, পুলিশ আমাকে অ্যারেস্ট করে নিয়ে যায়। টানা 12টা বছর আমি জেল খাটলাম। আমার সন্তান, আমার বউ, আমার সংসার সবকিছু থেকে আমি দূরে থেকে এখন আমি বুঝতে পারছি যে বাবা আমি কত বড় অন্যায় করছি। বাবা আপনার হাত জোর করে আমি ক্ষমা চাচ্ছি, আপনি আমাকে শুধু একটাবার সুযোগ দেন। আমি জান্নাতের সামনে গিয়ে জান্নাতের কাছে ক্ষমা চাবো, জান্নাত আমার যা করতে বলবে আমি সবকিছু করতে রাজি। শুধু একটা বড় সামনে আমার নিয়ে যান বাবা, আমার সন্তানটারে আমি শুধু একটা আবার দেখতে চাই বাবা, একটা নজর দেখতে চাই বাবা, একটা আবার শুধু আমার সন্তানটাকে দেখতে চাই বাবা। 12টা বছর আমি জেলখানার মধ্যে খালি ছটফট করছি আমার সন্তানের মুখ থেকে একটা আবার শুধু বাবা ডাক শোনার জন্য। বাবা আপনি কোনো অমত করেন না, আপনি আমার জান্নাতের কাছে নিয়ে যান। আমি জান্নাতের কাছে ক্ষমা চেয়ে আমার সন্তানটারে শুধু একবার বাবা আমি বুকের মধ্যে আগলে রাখতে চাই, একবার শুধু বুকের মধ্যে জড়ায় ধরতে চাই বাবা। বাবা আপনার কাছে আমার শুধু এটাই অনুরোধ, আমার আর কিচ্ছু চাওয়ার নাই, আপনি শুধু একবার নিয়ে চলেন, আমি ওর সামনে গিয়ে ওর কাছে ক্ষমা চেতে চাই। আবির, একটু শান্ত হও। আমি বুঝতে পারছি যে ঘটনার জন্য তোমার জেল হয়েছে, এতটা দিন আমার মেয়ের সাথে তোমার বিচ্ছেদ, তোমার সন্তানের সাথে তুমি বিচ্ছেদ, এতে তোমার কোনো দোষ নাই। কিন্তু তারপরেও এই ঘটনার জন্য আমার মেয়ে, আমার নাতির জীবন থেকে এতগুলো বছর চলে গেছে, অনেক কষ্ট করেছে। একটা কথা সবসময় মনে রেখো, সংসার হচ্ছে মালার মতো, মাঝখান থেকে একটা পুঁতি ছিঁড়ে গেলে লন্ডভন্ড হয়ে যায়। এই লন্ডভন্ড হওয়ার কারণে আমার মেয়েটা যে সাফার করেছে, তাতে তোমাকে ক্ষমা করার কথা না। দেখো বাবা আবির, আমার মেয়েকে তো আমি চিনি, তুমি ওর সাথে দেখা করতে চাইছো, কিন্তু আমার মনে হয় না ওর সাথে দেখা করে তোমার কোনো লাভ হবে। তবে চেষ্টা করতে তোমার দোষ নাই। তুমি একটা কাজ করতে পারো, আমাদের বাড়ির সামনে ইংলিশ মিডিয়াম স্কুলটা আছে, ওইখানে তোমার ছেলেটা পড়ে। আর যখন 2টা বাজবে তখন জান্নাতে এসে ওকে বাড়ি দিয়ে যাবে। তুমি তুমি বরং স্কুলে ওদের সাথে দেখা করতে পারো। আর তাতেও যদি কাজ না হয়, তোমার মা মানে আমার বেআইন সাহেবের সাথে তুমি একটু কথা বলতে পারো। কেননা জান্নাতের সাথে বেআইন সাহেবের একটা ভালো সম্পর্ক রয়েছে। আমার মনে হয় কিছু একটা করলেই বেআইন সাহেবই করতে পারবে। ঠিক আছে বাবা, আপনি যেভাবে বললেন আমি সেভাবেই করব। আমি তাহলে এখন আসি বাবা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি তো চাই তোমাকে জান্নাত ক্ষমা করে দিক। তোমাদের সুখ শান্তি হলে আমার চাইতে খুশি আর কেউ হবে না। জান্নাত, জান্নাত দাঁড়াও, দাঁড়াও জান্নাত, দাঁড়াও জান্নাত। জান্নাত, আমি তোমার সাথে কিছু কথা বলতে চাই। আমি খুব ভালো করেই জানি তোমার সামনে দাঁড়ায় কথা বলার মতো কোনো মুখ আমার নাই। আমি যে অন্যটা করছি, আমি যত বড় একটা কাজ করছি তোমার সাথে, তারপরেও সবকিছু ভুলে গিয়ে তুমি শুধু আমার একটা কথা শুনো। আমার বিশ্বাস যে আমার সব কথা শোনার পরে তুমি আমারে ক্ষমা করে দিবা। আমি জানি আমি তোমার সাথে যা করছি আমার সন্তানটার, তুমি ঠিকই আছো। এত বড় ভুল করার পরে তুমি আমারে কেমনে ক্ষমা করবা? আমারে তুমি যা শাস্তি দিবা আমি সবকিছু মাথা ব্যথা নিব, কিন্তু একটাবার শুধু আমার একটু সুযোগ দাও বলার। আমি যে অন্যায়গুলো করছি, কেন করছি, আমার বিশ্বাস সবকিছু শোনার পরে তুমি আমারে ক্ষমা করবা। দেখো আমি বিগত দিনে যা করছি সবকিছু ভুলে গিয়া তোমার নিয়ে, আমার সন্তানটা নিয়ে আমি নতুন করে একটা সংসার করতে চাই। দেখুন, আমি কোনো অপরিচিত লোকদের সাথে কথা বলি না। আর অপরিচিত হলেও কথা বলা যেত যদি মানুষটা ভালো হতো। আমি কোনো দুর্নীতিবাজ এবং অসৎ লোকের সাথে কথা বলতে চাই না। আর হ্যাঁ, একটা কথা কান খুলে শুনে রাখুন, ভবিষ্যতে যদি আর কোনোদিন আমার এবং আমার ছেলের পথ আটকান, তাহলে কিন্তু আপনার বিরুদ্ধে আমি আইনগত ব্যবস্থা নিব। কথাটা মাথায় রাখবেন।
মা দাঁড়াও। লোকটি তোমার সাথে কথা বলতে চাইলো, কিন্তু তুমি তাকে অপরিচিত বলে তাড়িয়ে দিচ্ছ কেন? তুমি কি তাকে সত্যি চিনো না, নাকি তুমি না চেনার অভিনয় করতেছো? লোকটি কি আমাদের পরিচিত কেউ? বলো মা, বলো বলো মা। হ্যাঁ বাবা, লোকটি আমাদের পরিচিত, কিন্তু ওনার পরিচয় খুব ভয়ঙ্কর। আমি চাই না আর কোনো কালো ছায়া আবারও আমাদের উপর পড়ুক। আরেকটা কথা, ওনার থেকে যত দূরে থাকবি তাতেই আমাদের মঙ্গল। চল বাবা, অনেক দেরি হয়ে গেছে, তোর নানা ভাই আবার চিন্তা করবো। চল। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। উকিল সাহেব, আপনি আমাকে বলেছিলেন যে আজকে সকাল 9টার মধ্যে আমার আবির জেলখানা থেকে ছাড়া পাবে। এখন তো বিকেল 3টে হতে চললো, এখন পর্যন্ত আমার আবির বাসায় আসলো না। অবশ্য ড্রাইভার সাহেব আমাকে বলেছিল রাস্তায় জ্যামে 10 মিনিট লেট হয়েছে জেলখানার গেটে যেতে। উকিল সাহেব, আমার খুব চিন্তা হচ্ছে। আপনি কোনো চিন্তা করবেন না ম্যাডাম, আবির ভাই সকাল সকালই বের হয়ে গেছে। উনি হয়তো ওনার বউ বাচ্চার সাথে দেখা করতে গেছে, দেখবেন সময় মতো বাসায় চলে যাবে। ঠিক আছে উকিল সাহেব, তাই যেন হয়। আবির, কি রে বাবা, এত দেরি হলো কেন? তোর না সেই সকাল 9টা বাজে আসার কথা, এখন বিকেল 3টার উপরে বেজে গেছে। তুই জানিস আমি কত চিন্তা করছিলাম, তোর জন্য আমি কত কিছু রান্না করে টেবিলে সাজিয়ে রেখেছি। তুই এত বছর পরে এসেছিস, আমি নিজে হাতে সব কিছু রান্না করেছি। কি হয়েছে তোর? এমন মন মরা লাগছে কেন? এতক্ষণ তুই কোথায় ছিলি? মা, আমি জেল থেকে বের হয়ে বাড়িতে না এসে জান্নাতের কাছে গেছিলাম। কি বলছিস বাবা, তুই জান্নাতের কাছে গিয়েছিলি? খুব ভালো কাজ করেছিস। তো জান্নাত কি বললো তোকে? মা, জান্নাত আমার সাথে কথাই বলতে চায় না, আর আমার সন্তানের কাছে আমি মৃত। জানো মা, আমি জেল থেকে বের হয়ে জান্নাতের বাবার সাথে দেখা করছিলাম। জান্নাতের বাবা আমারে বলল জান্নাত নাকি কষ্টে পাথর হয়ে গেছে। জান্নাতের বাবা বলল আমি যদি জান্নাতের সাথে দেখা করি কিংবা গিয়ে কথা বলার চেষ্টা করি তাতে নাকি কোনো লাভ হবে না। জানো মা, তাই হয়েছে মা। আমি জান্নাতের সামনে গেলাম, আমার সন্তানের সামনে গেলাম, আমার সন্তানটাকে আমি একটু স্পষ্ট করে দেখতে পারি না মা। জান্নাত আমার স্পষ্ট করে বলে দিছে কোনোদিন যদি আমি জান্নাতের সামনে আসি কিংবা আমার সন্তানের সামনে এসে দাঁড়াই, ও নাকি আমার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিবে। তবে জান্নাতের বাবা বলল এই জান্নাতের এই ভুল যদি কেউ ভাঙাইতে পারে সেটা নাকি একমাত্র তুমি পারবা, কারণ তোমার সাথে নাকি জান্নাতের খুব ভালো সম্পর্ক। মা, আমি তোমার পায়ে ধরে তোমার কাছে অনুরোধ করতেছি মা, আমি তো তোমার সন্তান, তাই না মা? আমি জীবনে তোমার কাছে কিচ্ছু চাইনি মা। তুমি শুধু একবার জান্নাতের কাছে যাও, গিয়ে জান্নাত একটু বোঝাও। আমি স্বীকার করতেছি আমি ভুল করছি মা, কিন্তু একটা মানুষ তো জীবনে বারবার ভুল করে না। আমার বিশ্বাসও তোমার কথা শুনবো মা। আমি যে তোমার সন্তান মা, আমি তো জীবনে তোমার কাছে কিচ্ছু চাই না মা। শুধু আমার সন্তান আর আমার সংসারটা আমার বুকে ফিরাই দাও। আমি জানি আমি অনেক বড় ভুল করছি, আমি অনেক অন্যায় করছি মা, কিন্তু একটা মানুষ তো জীবনে বারবার ভুল করে না মা। আমি কথা দিতেছি মা, আমার জান্নাত যেমনি করবো আমি ওর কথার বাইরে আর কিচ্ছু করবো না। তুমি শুধু একবার যাও আমার কাছে, একবার যাও। উঠ বাবা, উঠ। আমি আমার সন্তানের মুখের হাসি ফিরিয়ে আনার জন্য দরকার হয় আমি বৌমার কাছে অনুরোধ করব যাতে সেই বাড়িতে ফিরে আসে। তা
তাতেও যদি কাজ না হয়, আমি বৌমার হাতে পায়ে ধরে আমার নাতিকে আর বৌমাকে আমি ভিক্ষা চাইবো। আমার ছেলের সুখের জন্য আমি অবশ্যই এটা করব বাবা। তুই চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। এখন অন্তত ভিতরে চল, আমি সেই সকাল থেকে তোর জন্য অনেক কিছু রান্না করেছি, তোকে খাওয়াবো বলে। চল ভিতরে চল। জান্নাত, জান্নাত শোন মা। ইয়ে, না মানে ঠিক আছে, যা। কি হয়েছে বাবা, তুমি এমন করছো কেন? না না মা, কিছু হয় নাই। আমিরের সাথে তো আমার দেখা হয় নাই, তবে জেল থেকে বের হওয়ার পরে আমার একবার কল দিছিল। আমিও সাফ সাফ জানিয়ে দিছি, আমার মাইয়ারে আর আমার নাতিরে তোমার হাতে কখনোই তুলে দিব না। ঠিক করছি না মা? নানু ভাই, তুমি এত মিথ্যা কথা বলতেছো কেন? আব্বুকে এই নানু ভাই, তোমার নিয়ে না আজকে বাণিজ্য মেলায় যাওয়ার কথা। ওই যে বাণিজ্য মেলায় যাইয়া তোমার জন্য ওই যে ফট করে ফুটে এরকম বন্ধু ধোয়া উড়ি না বন্ধু কিনা দিব, ওইসব ভুলে যাও। আসলে মা হয়েছে কি না, মানে ওই পাল্টা উল্টা উল্টা পাল্টা যা মা, তুই যা, আমার আবার একটা মিটিং আছে, আমার ওইখানে যাইতে হবে। বাবা চলো। আসসালামু আলাইকুম মা। ওয়ালাইকুম আসসালাম। জান্নাত, তোমার সাথে আমার খুব জরুরি কিছু কথা আছে, আর কথাগুলো তোমার সাথে আমি দেখা করেই বলতে চাই। আসলে মা, কোনো কিন্তু না, আমি 18 নম্বর লেকে দাঁড়িয়ে আছি, তুমি তাড়াতাড়ি চলে আসো। আচ্ছা ঠিক আছে মা, আমি আসছি। চলো। দাদু, বৌমা, এই দিনটা দেখার জন্যই মনে হয় আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছে। দেখো, এমন মনোমুগ্ধকর দৃশ্য দেখার সৌভাগ্য কয়জনের কপালে হয় বলো? বৌমা, আমার সন্তানের দিকে না, তোমার সন্তানের দিকে তাকিয়ে দেখো, মনে হচ্ছে এই পৃথিবীর সকল সুখ আল্লাহ তাআলা ওর সামনে ঢেলে দিয়েছে। আর তুমি তোমার বাবার দিকে তাকিয়ে দেখো, এরকম একটা পরিপূর্ণ পরিবার পেয়ে সে কতটা খুশি হয়েছে। আর বৌমা, আমারও তো বয়স হয়েছে, না জানি কখন যেন উপর থেকে ডাক দেয়। আমিও চাই এই শেষ বয়সে এসে নাতি, বৌমা, ছেলেকে নিয়ে সুখে সংসার দেখতে। বৌমা, অন্তত আমাদের মুখের দিকে তাকিয়ে তুমি আবিরকে মাফ করে দাও। আর ও নিজের ভুলটা বুঝতে পেরেছে, ও আর কখনোই এমন করবে না। মা হিসাবে আমি তোমাকে একটা অনুরোধ করছি বৌমা, আমার ছেলেটা পরিস্থিতির শিকার। বৌমা প্লিজ, তুমি ওকে মাফ করে দাও। মা, আবিরের প্রতি আমার কোনো রাগ নেই,
শুধুমাত্র একটু অভিমান জমেছিল। আর আমি জানি আবির আমাকে অনেক ভালোবাসে, আর এই জন্যই আমি 12 বছর আবিরের জন্য অপেক্ষা করেছিলাম। আমি জানতাম মা, আবির একদিন আমার কাছে ফিরে আসবে আর ওর সব ভুল বুঝতে পারবে। এই জন্যই আমি ওর জন্য অপেক্ষায় ছিলাম। চলো মা, চলো। বেশেব, নানু ভাই চলো আমরা ওই দিকে যাই খেলি, ওইখানে আরো মজা হইব, আরো বেলুন আছে, চলো।